আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার চ্যাপ্টারে গ্যাসীয় সিস্টেম দ্বারা সম্পাদিত বহিস্থ কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। মনে করি ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটা সিলিন্ডার। এইটা হচ্ছে সিলিন্ডার আর এটা হলো পিস্টন। ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে পি চাপের কিছু গ্যাস আছে আর সিলিন্ডারের ক্ষেত্রফল হলো এ। সিলিন্ডারের ক্ষেত্রফল এ এবং সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে যার চাপ হলো পি। তাই পি চাপের গ্যাসের জন্য এই পিস্টনের উপর প্রযুক্ত বল এফ ইজুগুল টু পি গুণন এ। কারণ আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে বল এফ ইজুগুল টু পি এ। এখন আমি পিস্টনটাকে যদি বি অবস্থান থেকে সি অবস্থানে নিয়ে যাই, অর্থাৎ চাপকে স্থির রেখে পিস্টনকে বি অবস্থান থেকে যদি সি অবস্থানে নিয়ে যায়, অর্থাৎ ডেল্টা এক্স পরিমাণ যদি সরণ ঘটাই, তাহলে দেখো কি ঘটে। তাহলে গ্যাসের চাপ হলো পি, সিলিন্ডারের ক্ষেত্রফল হলো এ, তাহলে পিস্টনের উপর প্রযুক্ত বল হলো এফ ইকুয়াল টু পি এ। এখন গ্যাসের চাপকে স্থির রেখে পিস্টন থেকে বি থেকে ডেল্টা এক্স পরিমাণ সরণ ঘটে সি বিন্দুতে আনাইল। তাহলে দেখা যাচ্ছে যে এই পিস্টনের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো, আবার ডেল্টা এক্স পরিমাণ সরণ ঘটলো। তাহলে আমার কাজ সম্পাদিত হলো। তাহলে ডেল্টা এক্স সরণের জন্য সম্পাদিত কাজ ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু কী লিখতে পারি, বল গুণন সরণ ইকুয়াল বল হচ্ছে তোমার এফ, সরণ হলো ডেল্টা এক্স, এফ ইকুয়াল টু পি এ ডেল্টা এক্স। তো এখানে দেখো এটা হলো ক্ষেত্রফল আর ডেল্টা এক্স হলো সরণ। তাই এইটাই ইকুয়ালটা আমরা আয়তন দেখতে পারি, অর্থাৎ কতটুকু আয়তনের পরিবর্তন হলো। তাহলে ইকুয়াল পি ডেল্টা ভি। তাহলে দেখা যাচ্ছে ডেল্টা ডাব্লু কাজের কারণে আমার চাপ এবং আয়তন পেলাম, অর্থাৎ পি চাপ স্থির রেখে পিস্টনের উপরে এফ পরিমাণ বল প্রয়োগের ফলে সরণ যদি ডেল্টা এক্স হয়, তাহলে সম্পাদিত কাজ হল ডেল্টা ডাব্লু। আর ডেল্টা ডাব্লু ইকুয়াল টু চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তাহলে আমরা দেখতে পারি ডেল্টা ডাব্লু, তাহলে কাজ ইকুয়াল টু চাপ গুণন আয়তনের পরিবর্তন। এই কাজকে বলা হয় বহিস্থ কাজ বা এক্সটার্নাল ওয়ার্ক। এই কাজকে বহিস্থ কাজ বলে। এরপর আমরা পড়ব বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া। প্রথম যেটা পড়ব আমরা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় চাপের পরিবর্তনের ফলে আয়তনের পরিবর্তন হয় বা আয়তনের পরিবর্তনের ফলে চাপের পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেই পরিবর্তনকে বলবো আমরা সমষ্ণ পরিবর্তন। অর্থাৎ আয়তন পরিবর্তন করলাম, ফলে চাপের পরিবর্তন হলো, কিন্তু তাপমাত্রা স্থির থাকলো। এই ধরনের পরিবর্তনকে বলবো আমরা সমষ্ণ পরিবর্তন, আর এই প্রক্রিয়াকে বলা হবে সমষ্ণ প্রক্রিয়া। তো এটা আমরা একটু চিত্রের সাহায্যে একটু দেখি।
মনে করো এটা একটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে পিস্টনটা এই জায়গায় আছে, আর সিলিন্ডারের ভিতর কিছু গ্যাস আছে। তা অবশ্যই এর একটা তাপমাত্রা আছে। যখন পিস্টনটা এই বিন্দুতে এবং যখন তোমার সিলিন্ডারের ভিতরে যখন কিছু গ্যাস আছে, সেই গ্যাসের চাপ যদি তোমার ধরে নিলাম পি, এবং গ্যাসের চাপ হলো পি এবং আয়তন হলো ভি। এই বিন্দুতে যখন থাকবে তখন টেম্পারেচার ধরে দেওয়া আমরা কত 6 ডিগ্রি সেলসিয়াস। এখন পিস্টনটাকে যদি আমি উপরে উঠাই, হয়তো এর থেকে নিয়ে দেখা গেল আমি কোথায় নিয়ে আসলাম, বি বিন্দুতে নিয়ে আসলাম, বি বিন্দুতে। তাহলে পিস্টনটা যখন এ বিন্দুতে ছিল তখন আয়তন ছিল এইটুকু, ফলে এর চাপও একটা ছিল। এখন পিস্টনটাকে এর থেকে যখন বিতে নিয়ে গেছি তখন এর আয়তনটা কমে গেছে, কিন্তু চাপ বাড়ছে। আয়তনটা কমে যাওয়ার ফলে চাপ বৃদ্ধি পেয়েছে। চাপ বৃদ্ধি পাওয়ার ফলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পেয়েছে। গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ধরি নেই এক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। আবার পিস্টনটাকে বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে আসলাম। পিস্টনটাকে যখন বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে আসে তখন দেখো এর আয়তন বৃদ্ধি পেয়েছে। আয়তন যখন বৃদ্ধি পেয়েছে তখন চাপ কমছে। চাপ কমে যাওয়ার ফলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি হ্রাস পেয়েছে, অর্থাৎ বিভব শক্তি বৃদ্ধি পেয়েছে। আর অণুগুলোর গতিশক্তি হ্রাস পাওয়ার কারণে এর টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কমে গেছে। মনে করি এর তাপমাত্রা কমে 3 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে দেখা যাচ্ছে পিস্টনটা যখন এ বিন্দুতে ছিল তখন এর তাপমাত্রা ধরছিলাম 6 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে যখন বিতে গেছে তখন আয়তন কমছে, চাপ বাড়ছে, তখন দেখুন টেম্পারেচার 9 ডিগ্রি সেলসিয়াস। আবার বি থেকে যখন সিতে আসছে তখন আয়তন বৃদ্ধি পেয়েছে কিন্তু চাপ কমছে, সেক্ষেত্রে তোমার টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টেম্পারেচার কনস্ট্যান্ট নেই, অর্থাৎ স্থির নেই, অর্থাৎ তাপমাত্রা স্থির নেই। কিন্তু চাপ এবং আয়তনের পরিবর্তন, চাপের পরিবর্তনের ফলে আয়তনের পরিবর্তন হয়েছে, আবার আয়তনের পরিবর্তন, আচ্ছা তাই চাপের পরিবর্তনের ফলে আয়তনের পরিবর্তন যখন হয়েছে, কিন্তু আমার মানে সমস্ত প্রক্রিয়া বলা আছে যে চাপের পরিবর্তনের ফলে আয়তনের পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রা স্থির থাকবে। তাই এই ক্ষেত্রে দেখো তাপমাত্রা স্থির নেই। তাহলে আমাকে তাপমাত্রা স্থির রাখতে হলে কী করতে হবে? যখন আমি সংকোচন করছি অর্থাৎ গ্যাসকে সংকুচিত করছি তখন আয়তন কমছে, চাপ বাড়ছে, টেম্পারেচার বাড়ছে। কতটুকু টেম্পারেচার বাড়লো সেইটা আমি কি করলাম? আউট করে নিলাম। আবার যখন প্রসারিত করছি তখন আয়তন বৃদ্ধি পেয়েছে, চাপ কমছে, ফলে তাপমাত্রা কমে গেছে। কতটুকু তাপমাত্রা কমে গেল সেটা আমি বাইরে থেকে কি করলাম? গ্রহণ করলাম। তাহলে দেখা যাচ্ছে গ্যাসকে যখন সংকুচিত করা হচ্ছে তখন গ্যাসের উপর যখন কাজ করা হচ্ছে তখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেল সেটা আমি আউট করে নিলাম, বের করে নিলাম। আবার গ্যাসকে যখন সম্প্রসারিত করতেছি অর্থাৎ গ্যাসের দ্বারা যখন কাজ সম্পাদিত হচ্ছে তখন টেম্পারেচার কমে যাচ্ছে। কতটুকু টেম্পারেচার কমে গেল সেটা আমি বাইরে থেকে কী করলাম? প্রদান করলাম। ফলে দেখা যাচ্ছে যে যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রয়োজনীয় তাপটা আউট করে নিচ্ছি, আর যখন তাপমাত্রা হ্রাস পাচ্ছে প্রয়োজনীয় তাপটা বাইরে থেকে নিচ্ছি। ফলে এই সিস্টেমের তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকতেছে। এইভাবে সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির রাখা হয়। স্থির রেখে চাপ আয়তনের পরিবর্তন করলে চাপের পরিবর্তন হয়, আয়তন বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়। ফলে এটা সমস্ত প্রক্রিয়া যায়। তাই এই দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা আমরা বয়েলের গ্যাসের সূত্র, বয়েলের সূত্রকে মেনে চলে। অর্থাৎ বয়েলের সূত্র তোমার PV = K or V = 1/P লিখতে পারি। আচ্ছা, অর্থাৎ PV = ধ্রুবক, এটা ধ্রুবক লেখা যেতে পারে। অর্থাৎ চাপের উপরে T স্থির থাকে। তো এটা হলো আমার সমষ্ণ প্রক্রিয়া। এরপর আসো রুদ্ধতাপ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা গেল
যে যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তখন বাইরে থেকে তাপ দিচ্ছি, যখন তাপমাত্রা হ্রাস পাচ্ছে তখন ভিতরে তাপ নিচ্ছে, তাহলে সিস্টেমটা হবে একটা সুপরিবাহী পদার্থ তৈরি। এবং অর্থাৎ সিস্টেম বলতে এখানে সিলিন্ডার যেটা বলা হচ্ছে আর কি, ঘর্ষণের পিস্টনযুক্ত সিলিন্ডারটা তৈরি হতে হবে সুপরিবাহী পদার্থের, এবং এটা হবে একটা ধীর প্রক্রিয়া, যাতে বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারে, আবার ভেতরের তাপ বাইরে প্রবেশ করতে পারে, এই জন্য একটা সময় দিতে হবে, এটা ধীর প্রক্রিয়া। তো যাই হোক, এরপর আসবো আমরা রৌদ্রতাপ প্রক্রিয়া। রৌদ্রতাপ প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তনের ফলে চাপের পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রা স্থির থাকবে না, তাপ স্থির থাকবে। এই ধরনের পরিবর্তনকে বলা হবে রৌদ্রতাপ পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনে আয়তনের পরিবর্তনের ফলে চাপের পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা স্থির থাকে না, এখানে তাপ স্থির থাকে, সেই পরিবর্তনকে বলা হবে রৌদ্রতাপ পরিবর্তন। আর যে প্রক্রিয়ায় পরিবর্তন হয় তাকে বলা হয় রৌদ্রতাপ প্রক্রিয়া। তো এটাও একটা আমরা ইয়ে করতে পারি। এটা দেখো, এটা একটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে কিছু কী আছে, গ্যাস আছে। সিলিন্ডারটাকে, পিস্টনটাকে যখন আমি উপরে উঠাবো তখন কি হবে, গ্যাস সংকুচিত হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার যখন প্রসারিত করব তখন গ্যাস প্রসারিত হবে এবং তাপমাত্রা হ্রাস পাবে। ফলে তাপমাত্রা কিন্তু স্থির থাকতেছে না। কিন্তু সমস্ত প্রক্রিয়ার মতো বাইরে থেকে আমি তাপও প্রদান করতেছি না বা ভেতর থেকে তাপও নিচ্ছি না, ফলে বাইরের তাপ ভেতরে যাইতে পারতেছে না বা ভেতরের তাপ বাইরে আসতে পারতেছে না, এখানে তাপ স্থির থাকতেছে। তাহলে দেখা যাচ্ছে যে চাপের পরিবর্তনের ফলে আয়তনের পরিবর্তন হচ্ছে বা আয়তনের পরিবর্তনের ফলে চাপের পরিবর্তন হচ্ছে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন স্থির থাকতেছে না। এই ধরনের পরিবর্তনকে বলা হবে রৌদ্রতাপ পরিবর্তন। তো এই পরিবর্তনটা হবে দ্রুত প্রক্রিয়া। এই পরিবর্তনটা হলো দ্রুত প্রক্রিয়া। এত দ্রুত হতে হবে যাতে বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে না পারে বা ভেতরের তাপ বাইরে প্রবেশ করতে না পারে। আরেকটা জিনিস, সিস্টেমটা হতে হবে কুপরিবাহী পদার্থের তৈরি, কুপরিবাহী পদার্থের তৈরি। তো এই হলো মোটামুটি এটা একটা রৌদ্রতাপ প্রক্রিয়া। তো আজকে তোমাদের এই পর্যন্ত দুইটা প্রক্রিয়া পড়া থাকলো, বাকি আমরা বাকি উৎপাদন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।